আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো। ভিডিওটি আপনারা সরাসরি দেখছেন জাফর হাসান ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই। সুপ্রিয় দর্শক, এখানে বইসেল তাদের যে অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে, এখানে দক্ষিণ কোরিয়ার সার্কুলারে যে আপনারা অনলাইন প্রাথমিক রেজিস্ট্রেশন করবেন, এই রেজিস্ট্রেশনের তারিখ উল্লেখ করেছে, অর্থাৎ এটি ঘোষণা করা হয়েছে। এখানে মূলত দুইটি ধাপে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা সম্পন্ন করা হবে। একটা হচ্ছে ভাষা পারদর্শী প্রথমত, দ্বিতীয়ত হচ্ছে লটারি। তো এই ভাষা পারদর্শীতে যারা আপনারা আবেদন করবেন, তারা মূলত ফেব্রুয়ারির 20 এবং 21 তারিখে আবেদনটা করতে হবে। আমি আবার বলছি, ফেব্রুয়ারি 20 এবং 21 তারিখে আবেদনটা করতে হবে। আর যারা লটারিতে আবেদন করবেন, তাদের আবেদনটা করতে হবে মার্চের 4 এবং 5 তারিখে। মার্চের 4 এবং 5 তারিখে যারা লটারিতে আবেদন করবেন, তাদের আবেদনটা সম্পন্ন করতে হবে। বইসেল প্রতি বছর যখন সার্কুলার ঘোষণা করে, এই সার্কুলার ঘোষণার পরবর্তীতে অনলাইন যে প্রাথমিক নিবন্ধন করতে হয়, এই নিবন্ধনের জন্য তারা বেশ কিছু শর্ত আরোপ করে থাকে বা শর্ত দিয়ে থাকে। তো প্রতি বছর যেভাবে শর্ত দিয়েছে, এবছরও তারা ঠিক সেরকম শর্ত দিয়েছে, তবে এর মধ্যে দুইটি শর্ত ব্যতিক্রমধর্মী। সেগুলো হচ্ছে কি, একটা হচ্ছে এই যে আপনারা এখন কোরিয়ান ভাষা জানেন বা বোঝেন, এই মর্মে আপনাদের কোরিয়ান ভাষার একটা সনদপত্র লাগবে আবেদনের জন্য। আবেদনের জন্য কী লাগবে? একটা কোরিয়ান ভাষার সনদপত্র। আরেকটা বিষয় হচ্ছে, যারা ভাষা পারদর্শিতা এখন আবেদন করবেন, এখানে 4টি সেক্টর রয়েছে। প্রথমত এটা হচ্ছে উৎপাদন, এরপর মৎস্য, কনস্ট্রাকশন ও শিপ বিল্ডিং। এই 4টি সেক্টরে আপনারা যারা যে খাতে আবেদন করবেন, তাদের সেই সেক্টরের উপরে কাজের বাস্তব অভিজ্ঞতার সনদপত্র লাগবে। তো এই যে কোরিয়ান ভাষার সনদপত্র এবং কাজের বাস্তব অভিজ্ঞতার যে সনদপত্র, অর্থাৎ এই যে দুইটা সনদপত্র চেয়েছে, এখন সার্কুলার খুবই কিন্তু সন্নিকটে আবেদনের যে সময়টা। তো এই মুহূর্তে সার্টিফিকেট সংগ্রহ করাটা অনেকের জন্য এটা টাফ ব্যাপার। এখন আমরা প্রথমত কোরিয়ান ভাষার যে সনদপত্র, এ বিষয়ে একটু কথা বলবো, এ বিষয়ে একটু সমাধান করার বা ধারণা দেওয়ার চেষ্টা করব। এখানে দেখুন, আপনারা অনেকে অনলাইন বা ইউটিউব থেকে বা বিভিন্ন বড় ভাই ব্রাদারের কাছ থেকে কোরিয়ান ভাষা শিখছেন। আবার অনেকে ওই যে যারা রোস্টারভুক্ত হয়ে আছেন, বিশেষ করে ভালো মার্কস পেয়েছেন, তারা নিজ এলাকায় এসে একটা কোরিয়ান কোচিং সেন্টার খুলে বসেছেন, সেখানে ভাষা শেখানো শুরু করে দিয়েছেন। তো নতুন নতুন যারা স্টুডেন্ট, তারা এভাবে বিভিন্নভাবে শিখেছেন। এবার আমাদের দেশের যে টিটিসিগুলা, সরকারি যে কারিগরি প্রতিষ্ঠান বা টিটিসি রয়েছে, এর সকল টিটিসিতে এখন পর্যন্ত দক্ষিণ কোরিয়ার ভাষার যে প্রশিক্ষণ কার্যক্রমটা শুরু হয়নি। গড়ে মনে অর্ধেকও হয়নি আমার জানা মতে। হয়তো কোনো টিটিসিতে 2 বছর আগ থেকে শুরু হয়েছে, তো প্রতি বছর স্টুডেন্ট 30 জন, তো বছরে 4টা বেশ বাড়বে, অর্থাৎ 120। এরপরে আবার অনেকগুলো তো এখনও চালু হয়নি। এরপর আবার কিছু কিছু হয়তো দেখা যাচ্ছে 6 মাস হয়েছে, আবার কিছু কিছু টিটিসিতে সামনে চালু হবে। তো এই যে বিষয় রয়েছে, তো এখান থেকে গড়ে যদি আমরা স্টুডেন্ট যোগ করি, 5,000 স্টুডেন্টও হবে না এখানে। অথচ ভাষা পারদর্শীতে 30,000 প্লাস লোক আবেদন করার সুযোগ পাইতে আছে, বা 30,000 জনকে উত্তীর্ণ করা হবে। তো 30,000 জন যদি আবেদন করতে হয়, 30,000 সার্টিফিকেট প্রয়োজন। বিগত 7-8 মাস পূর্বে বইসেল একটি নোটিশ প্রকাশ করেছে, অর্থাৎ দেশে এখন যে জালের মতো ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন ধরনের কোচিং সেন্টারগুলো তৈরি হয়েছে, এই জন্য তারা যে যতগুলো কোচিং সেন্টার আছে, এখানে তারা মূলত তাদের একটা নির্ধারিত ওয়েবসাইটে এই কোচিং সেন্টারগুলোকে নিবন্ধন করার জন্য একটা রুল দিয়েছে বা রুল জারি করেছে। ওই সময় 2 দিন বা 3 দিনের মতো সময় দিয়েছে। ওই সময় যে সকল প্রাইভেট কোচিং সেন্টার দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং যারা ওই সময় নিবন্ধন করেছে বা অর্থাৎ বইসেলের আওতায় রেজিস্টারভুক্ত হয়েছে, তারা মূলত বইসেলের আওতাধীন নিবন্ধিত কোচিং সেন্টারে রূপান্তরিত হয়েছে। তারাই মূলত সার্টিফিকেট দিতে পারবে আর এবং টিটিসিগুলো দিতে পারবে। এখন ধরুন, আপনারা যারা নতুন স্টুডেন্ট, বিভিন্নজন বিভিন্ন জায়গা থেকে অনলাইন থেকে শিখছেন, এখন আপনার সার্টিফিকেট কোথায় পাবেন? কারণ আপনারা যদি যাই ওই ধরনের নিবন্ধিত কোচিং সেন্টারের টিচারের কাছে যান যে স্যার আমার একটা সার্টিফিকেট দেন, আমি তো এছাড়া আবেদন করার সুযোগ পাচ্ছি না, তখন উনি বলবে যে আমরা তোমাকে সার্টিফিকেট দিব কেন? তুমি কি আমাদের স্টুডেন্ট?
তখন যখন দেখবে যে আপনি ওদের স্টুডেন্ট না, তখন আপনার কাছে হয়তো যদি তাদের সার্টিফিকেট দেওয়ার সক্ষমতা থাকে তবে আপনাকে সার্টিফিকেটটা দিবে। তবে কীভাবে দিবে? মোটা টাকার বিনিময়ে দিবে। হয়তো আপনার কাছে 5-10 হাজার 20 হাজার টাকা দাবি করে বসতে পারে, এবার আপনি দিতেও বাধ্য। তো এখানে এই যে পেঁয়াজের বাজারে যেরকম একটা আগুন লেগেছে কিছুদিন পূর্বে, তো এই যে এখন হঠাৎ করে যে সার্টিফিকেটের যে বিষয়টা, এই সার্টিফিকেটের বাজারে অলরেডি আগুন লাগা শুরু হয়ে যাবে যদি এটা 100% বাধ্যতামূলক করা হয়। এখন বইসেল যে তাদের ফেসবুক পেজে, অফিসিয়াল ফেসবুক পেজে যে মানে সার্কুলার বিষয়টা প্রাথমিকভাবে এনেছে, কিন্তু চূড়ান্ত রূপে সার্কুলারটা এই যে আজকে হয়তো 3-4 নাগাদ প্রকাশ পাবে। বইসেল তাদের অফিসিয়াল ফেসবুক পেজে সার্কুলারের যে প্রাথমিক নোটিশটি প্রকাশ করেছে, তবে চূড়ান্ত সার্কুলারটা আমরা আজকে বিকেল 3টা থেকে 5টার মধ্যে আশা করি পেয়ে যাব। এবং এই চূড়ান্ত যখন সার্কুলারটা পূর্ণরূপে ঘোষণা করবে তখন বোঝা যাবে আসলে কি এই যে বাসার যে সনদপত্র এবং কাজের অভিজ্ঞতার যে সনদপত্র এগুলা লাগবে কি না বাধ্যতামূলক, তখনই বোঝা যাবে। এখন আপনারা দয়া করে একটু এ বিষয়ে একটু স্থির থাকেন, নার্ভাস হবেন না। যেরকম সমস্যা সামনের সারিতে মানে এসেছে এর সমাধানও আশা করি হয়ে যাবে ইনশাল্লাহ। কারণ 2022 সালেও এরকম এই বাসার সনদপত্র বাধ্যতামূলক প্রাথমিকভাবে যখন সার্কুলার প্রকাশ করেছে তখন বলা হয়েছে। পরবর্তীতে এই যে আমি একটু যে টাকা পয়সার কথা বললাম, বিভিন্ন জনের বিভিন্ন সমস্যার মুখোমুখি, তো এখানে যারা আবেদন করবে এখানে বেশিরভাগ হচ্ছে রানিং স্টুডেন্ট, বিশেষ করে অনেকে এসএসসি পাস করে বা ইন্টারমিডিয়েট পাস করে, ভালো কলেজ স্টুডেন্ট, ভার্সিটি স্টুডেন্ট, এরা মূলত এসে অনেক অনলাইন থেকে ভাষা শিখছে। তো এইসব বিষয় বিবেচনা করে এরা এখন হঠাৎ করে কই থেকে সার্টিফিকেট পাইবে, কই থেকে কাজের অভিজ্ঞতার সনদপত্র পাইবে। তো এই সকল বিষয় বিবেচনা করে আশা করছি বইসেল হয়তো ভালো কিছু সিদ্ধান্ত নিতে পারে। তবে সার্কুলারটা চূড়ান্ত রূপে প্রকাশ না হওয়া পর্যন্ত এই মুহূর্তে কোনো কিছুই বলা যাচ্ছে না। এই জন্য আমাদেরকে একটু ধৈর্য ধারণ করতে হবে, একটু স্থির থাকতে হবে, হতাশ হওয়ার কোনো কারণ নেই। এখন আমরা আসি কাজের যে বাস্তব অভিজ্ঞতা সনদপত্র চেয়েছে এটি আপনারা কোথায় পাবেন বা কই থেকে সংগ্রহ করবেন। এখানে মূলত যে 4টি সেক্টরে বাসা পারদর্শীদের আবেদনের সুযোগ রয়েছে, প্রথমত উৎপাদন, এরপর মৎস্য, কনস্ট্রাকশন, আর আছে শিপ বিল্ডিং। তো উৎপাদন বলতে কি আমাদের দেশে যে বড় বড় উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো কী আছে, যেমন কি গার্মেন্টস একটা উৎপাদনকারী প্রতিষ্ঠান, এটা অনেক বড় প্রতিষ্ঠান বাংলাদেশে। এরপর বিভিন্ন ফুড প্রোডাক্ট উৎপাদনকারী প্রতিষ্ঠান রয়েছে। এরপর মেডিসিন কোম্পানি, সেটাও মেডিসিন উৎপাদনকারী প্রতিষ্ঠান রয়েছে। এরকম বাংলাদেশে হাজার হাজার কোম্পানি রয়েছে। তো আপনারা যারা যে সকল কোম্পানিতে কাজ করেন বা কাজের সঙ্গে জড়িত আছেন, তো আপনারা যদি ম্যানুফ্যাকচারিংয়ে বা উৎপাদন সেক্টরে আবেদন করেন, আপনাদেরকে অবশ্যই ওই যে প্রতিষ্ঠানে আছেন ওই প্রতিষ্ঠান থেকে অভিজ্ঞতার সনদপত্রটা সংগ্রহ করতে হবে। ওইটা যদি এখানে সার্কুলারে আজকে যদি প্রকাশ পায়, যদি 1 বছরের সনদপত্র চায় অভিজ্ঞতার, আপনাদের তো 3 বছরের সনদপত্র দেখাবেন, অর্থাৎ আপনারা যত বছর কাজ করেন সেভাবে দেখাবেন। দ্বিতীয়ত আমরা আছি মৎস্য। এখানে মৎস্যর ব্যাপারটা একটু ভিন্নধর্মী, বিশেষ করে যারা যুব উন্নয়ন থেকে কৃষির উপরে বা মৎস্যের উপরে প্রশিক্ষণ নিয়েছেন তারা সেই সার্টিফিকেটটা দাখিল করবেন। আর এর পরবর্তী এছাড়া যদি কেউ যদি প্রাইভেট কোনো ভোকেশনাল বা ইনস্টিটিউট থেকে গ্রহণ করে থাকেন তাহলে সেটাও চলবে। এরপর তৃতীয়ত আমরা আছি কনস্ট্রাকশন সাইট। এখানে অনেকে আছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করে, সিভিল ইঞ্জিনিয়ারিং করে কনস্ট্রাকশনের উপরে, তারা সেই সার্টিফিকেট নির্দ্বিধায় দিতে পারেন। আরটা আছে আমাদের শিপ বিল্ডিং। শিপ বিল্ডিং বলতে এখানে ওয়েল্ডিং, গ্রাইন্ডিং, এই ধরনের কাজগুলা। তো এখানে অনেকেই ওয়েল্ডিং করেন। ধরুন আপনি যদি একটা ছোটোখাটো প্রতিষ্ঠানও বা দোকানেও যদি কাজ করেন, একটা ছোটোখাটো প্রতিষ্ঠানে ধরুন 3 বছর বা 5 বছর যাবত করতে আছেন ওয়েল্ডিং কাজ, আপনি আপনার ওই দোকানের বা ওই প্রতিষ্ঠানের মালিকের কাছ থেকে ওই 3 বছর বা 5 বছরের যত বছর কাজ করেন সেই অভিজ্ঞতার সনদপত্রটা সংগ্রহ করবেন। তবে এখানে আমি একটি কথা বলে রাখছি, দক্ষিণ কোরিয়ার যে বাসার সনদপত্র এটার বিষয়ে এখনও পুরোপুরি নিশ্চিত হতে পারছি না। তবে এই যে বিশেষ করে কাজের যে অভিজ্ঞতার সনদ, এটা আমার মনে হয় 100% লাগবে। কারণ এর আগে 2022 সালে যখন
শিপ বিল্ডিংয়ে সরকারিভাবে এরকম সার্কুলার দিয়েছে, তখন কিন্তু ওই সময় শিপ বিল্ডিংয়ে এই ওয়েল্ডিং কাজের উপরে বাস্তব অভিজ্ঞতার সনদপত্র 1 বছরের চেয়েছে। এবং ওই বেসে যারা স্টুডেন্ট আবেদন করেছে, পরীক্ষা দিয়েছে, তারা এখন রোস্টারভুক্ত হয়ে আছে। তো ওই মর্মে এখন নতুন করে এর সাথে যে 3টা সেক্টর, উৎপাদন, মৎস্য এবং কনস্ট্রাকশন, এই সেক্টরগুলো তো অভিজ্ঞতার সনদপত্র চেয়েছে। তো যেহেতু শিপ বিল্ডিংয়ে অতীতে চেয়েছে এবং তারা দাখিল করতে হয়েছে, তো এই মর্মে বোঝা যায় এই কাজের বাস্তব অভিজ্ঞতা সনদটা 100% লাগবে। এই বিষয়ে আপনারা অনেকটা নিশ্চিত থাকুন। তবে আরও কয়েক ঘন্টা অপেক্ষা করুন, 3টা থেকে 5টার মধ্যে আশা করি চূড়ান্ত সার্কুলার যখন আমরা পেয়ে যাব, তখন বিস্তারিত ডিটেলস জানিয়ে আপনাদেরকে জানাবো। এখানে আরেকটা বিষয় পরিশেষে বলে রাখতে চাই সুপ্রিয় দর্শক, এখানে মূলত আপনারা যারা ভাষা পারদর্শিতা আবেদন করবেন, আবেদনটা যদি সাকসেসফুল হয় তাহলে আপনি লটারি সার্কুলার আর আবেদন করার প্রয়োজন নেই। যদি 2টি সেক্টরের পরবর্তীতে আপনার যদি শখের বশত যদি লটারি সার্কুলারও করেন, তাহলে আপনার আবেদন বাতিল হয়ে যাবে। আর যদি আপনি লটারি আর আপনি যদি ভাষা পারদর্শিতা আবেদনের সুযোগটা না পান 30,000 কোটার ভিতরে, টাইম ওভার হয়ে যায়, যখন মানে 30,062 জন মনে হয় সম্ভবত এই এই জিনিসটা যখন ফিল আপ হয়ে যাবে, তখন স্বয়ংক্রিয়ভাবে ওয়েবসাইট বন্ধ করে দেওয়া হবে। এখানে আর পরবর্তীতে কোটা ফিল আপ হয়ে গেলে আর আবেদনের সুযোগ নেই। তো এর পরবর্তীতে আপনি লটারিতে আবেদন করবেন, অর্থাৎ ভাষা পারদর্শিতে চান্স না পেলে বা সুযোগ না পেলে লটারিতে আবেদন করবেন। সুপ্রিয় দর্শক, এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা যেভাবে হতাশ হয়েছেন বা নার্ভাস হয়েছেন, এতটা নার্ভাস হওয়ার কোনো কারণ নেই। ইনশাল্লাহ আল্লাহর রহমতে হয়তো চূড়ান্ত সার্কুলারে ভালো কিছু আসছে। এখানে আরেকটা বিষয় বলে রাখতে চাই, ধরুন এখন যারা এসএসসি বা ইন্টারমিডিয়েট পাস করেছে, তারা তো এইমাত্র পাস করে হয়তো কোরিয়ান ভাষা শিখে এই সেক্টরে আবেদন করবে। এখন তারা তো কেবলমাত্র পাস করে আসছে, তারা যে কোম্পানিতে 2 বছর 3 বছর যে কাজ করবে, তাদের তো সেরকম সময় নেই, সুযোগ তৈরি হয়নি। তো এই সকল বিষয় মাথায় রেখে আশা করছি বহিঃস্থ কর্তৃপক্ষ এই পুরো বিষয়টাকে মানে সকলের জন্য যেটা ভালো হয় আবেদন করতে, এ ধরনের একটা প্রসেস বা প্রক্রিয়া অবলম্বন করে সকলকে সুযোগ দিবে, এমনটাই আমরা প্রত্যাশা করছি। তো সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, অপেক্ষা করুন। আগামী কয়েক ঘন্টা পরে চূড়ান্ত সার্কুলার প্রকাশ হলে আপনাদেরকে জানিয়ে দিব। আল্লাহ হাফেজ।